দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানাবো আপনাদের। রাজধানী গুলিস্তান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম এবং সাফায়েত মৃদুল। মৃদুল, এরই মধ্যে তো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটি শুরু হয়ে গেছে, তো কেমন দেখছেন খেলা এরই মধ্যে? আর আমরা জানতে পেরেছি যে এর মধ্যে আসলে একাদশটা আমরা কি হয়েছে সেটিও জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে খেলার সবশেষ আপডেট জানাবেন এবং দর্শকদের মাঝেও কিন্তু এক ধরনের উন্মাদনা আমরা দেখতে পেয়েছি, সব মিলিয়ে জানতে চাই। আপনি যেটা বলছিলেন যে আসলে ম্যাচ সেটার মধ্যে শুরু হয়ে গেছে এবং দর্শক উন্মাদনার কথা যদি আমি একটু বলি, সেটা কিন্তু অবিশ্বাস্য। আসলে আপনি জানেন যে বাফুফে যে সময় বেঁধে দিল 2টা থেকে 5টা, তার আগেই কিন্তু আমরা দেখেছি প্রায় কানায় কানায় পরিপূর্ণ ছিল এই স্টেডিয়াম। এবং এরপরে যেই যদি আমরা ছোটো একটা কনসার্টও হয়েছে, যেগুলো মানুষ উপভোগ করেছে। এবং ম্যাচের কথা যদি বলি, যে আমরা যদি দেখি যে একাদশ, সেই একাদশ নিয়ে কথা বলতে আমার সাথে আছেন যুক্ত হতে চাই। ফয়জুল, একাদশের কথা বলছিলাম যে আমরা দেখছিলাম যে এখানে 5 জন, যদি আমরা প্রবাসী ফুটবলার কথা বলি, 6 জনের মধ্যে 5 জনই কিন্তু প্রবাসী ফুটবলার রয়েছেন 11 জনের মধ্যে। এবং কি মনে হচ্ছে এই স্কোয়াডটা কতটা শক্তিশালী পুরো সিঙ্গাপুরের জন্য? মৃদুল, নিঃসন্দেহে বাংলাদেশের স্কোয়াডটা শক্তিশালী বলতেই হবে, কারণ যে স্কোয়াডে হামজা চৌধুরীর মতো ফুটবলার আছেন মিডফিল্ডে, সমিত সুমি কিন্তু আজকে অভিষেক হলো, তিনি আছেন। নিঃসন্দেহে সেই স্কোয়াডকে আপনি ভালো বলতে হবে। এবং আক্রমণ ভাগটা দেখুন, রাকিব হোসেন আছেন। রাকিব হোসেন কিন্তু তার গতির জন্য দেশের মধ্যে কিন্তু তার বেশ সাড়া রয়েছে। এবং তার সাথে ফাহমিদুল ইসলাম রয়েছেন, ইতালি প্রবাসী। অর্থাৎ বাংলাদেশ আসলে যে সাফল্যের সন্ধানে আজকে মাঠে নেমেছে, সেই সাফল্যের সন্ধানে এসে এই স্কোয়াডটা হাবিয়ার কাবরের কাছে বেস্ট 11, এবং তারপরে তার সাবস্টিটিউট করার সুযোগ রয়েছে, বদলি ফুটবলার নামানোর সুযোগ রয়েছেন। তো সেক্ষেত্রে হাবিয়ার কাবরেরার জন্য একটা মধুর চ্যালেঞ্জ ছিল, মধুর একটা সমস্যা ছিল যে কাকে রেখে কাকে বাদ দেবেন। তো সেক্ষেত্রে তিনি সেই 11 জনকে পিক করেছেন, তাদের উপর দায়িত্ব। এবং গোলবারে রয়েছেন মিতুল মার্মা। তো ডিফেন্স যদি বলেন, ডিফেন্সে কিন্তু তপু বর্মন রয়েছেন, তার হাতে কিন্তু আজকে আর্মব্যান্ড। যেহেতু জামাল ভুঁইয়া খেলছেন না, বলছিলেন 6 জন প্রবাসী ফুটবলারের মধ্যে 1 জন বাদ পড়েছেন, তিনি জামাল ভুঁইয়া, যার মাধ্যমে মূলত এই প্রবাসী ফুটবলারদের এই আসার প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো মৃদুল, আশা করা যায় যে এই স্কোয়াডের প্রতি যেমন কাবরের আস্থা রেখেছেন, পুরো দেশের মানুষ সে আস্থায় কিন্তু এখন খেলা দেখছেন। আমরা শেষ ম্যাচে দেখেছি আসলে ভুটানের বিপক্ষে হামজা গোল করেছেন এবং সোহেল রানা তার প্রথম গোলটা তিনি পেয়েছিলেন ভুটানের বিপক্ষে। কিন্তু এই ম্যাচে কিন্তু তিনি মূল একাদশে বা শুরুর একাদশে তিনি নেই। এই বিষয়ে কি বলবেন? যে কথা বলছিলাম যে মধুর সংকট ছিল, মধুর সমস্যা ছিল হেড কোচ কাবরেরার জন্য, কারণ মিডফিল্ডে কিন্তু মূলত বাংলাদেশটা বেশি শক্তিশালী, যেখানে আপনি হামজা চৌধুরীকে খেলাবেন, সমিত সুমিকে খেলাবেন, এবং শাহ কাজিমকে তিনি রেখেছেন। শাহ কাজিমের আরেকটা পরিচয় রয়েছে, তিনি কিন্তু সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে। তো শাহ কাজিম কানাডা প্রবাসী, তিনি তাকে রেখেছেন। এবং মোহাম্মদ হৃদয়কে তিনি দেখলাম তিনি ইনক্লুড করেছেন। তো সেক্ষেত্রে হয়তোবা কোচের পরিকল্পনা রয়েছে, যেহেতু সোহেল রানাকে হয়তোবা তিনি সাবস্টিটিউশনের পরবর্তীতে নামিয়ে হয়তোবা তিনি তার যে যোগ্যতাটা সেটি তিনি হয়তো অন্য কোনোভাবে প্রমাণের জন্য, অন্য কোনো একটা কম্বিনেশনের জন্য, আমার ধারণা তিনি সেটি অপেক্ষায় রেখেছেন। এবং একসাথে দর্শকদের যে উন্মাদনা আমরা দেখছিলাম, আসলে আপনিও দেখছিলেন যে এই ব্যবসা, গরম, বৃষ্টি এবং ম্যাচ শুরু হওয়ার আগে 6 থেকে 7 ঘন্টা আগে মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়েছে, যে ফুটবলের নবজাগরণ, এই বিষয়ে কি মনে হয় যে আসলে ফুটবলটা আমরা কোথায় দেখতে চাই আগামীতে? কিন্তু যেহেতু খেলা শুরু হয়ে গেছে, সুতরাং আমি বলবো এই যে উন্মাদনাটা, এটা কিন্তু সারাদিন ধরে আমরা দেখেছি, এবং গত কয়েকদিন ধরে কী চলছে দর্শকরা দেখছেন। এইটার সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু এখন ফুটবলারদের প্রতি, সাফল্য দিয়ে এই উন্মাদনাকে ধরে রাখা কিংবা উন্মাদনাকে আরও বাড়িয়ে তোলা। তো নিঃসন্দেহে ফুটবল নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে হামজা চৌধুরীকে কেন্দ্র করে, তার পরবর্তীতে এখন বাংলাদেশ দলের প্রতি মানুষ আস্থা রাখছে। সবশেষ ম্যাচে এই ভেন্যুতে কিন্তু ভুটানকে হারিয়ে সে আস্থার প্রতিদানও দিয়েছে বাংলাদেশ দল। সুতরাং এই সাফল্য বা মাঠের ফলেই কিন্তু এই উন্মাদনাকে ধরে রাখতে হবে বা কিন্তু বাড়িয়ে তুলতে হবে, যার সবার নজর কিন্তু এখন ফুটবলারদের দিকে। অসংখ্য ধন্যবাদ ফয়জুল। আপনারা শুনছিলেন সাদিয়া এবং মামুন, আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী শুনছিল যে আসলে বাংলাদেশের যে ফুটবলের যে জনপ্রিয়তা, সেটা এখন অন্য লেভেলে আসলে। এবং আশা করি যে আজকের ম্যাচটা জিতে বাংলাদেশের যেই এশিয়ান কাপ খেলার যেই একটা মিশন 47 বছর পর, সেটা পূর্ণ হবে। মৃদুল এবং ফয়জুল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যেতে চাই আরিফুল ইসলামের কাছে, তিনিও আছেন গুলিস্তানে। মামুন। আরিফ, নিশ্চিত করে যেটা দেখা যাচ্ছে, খেলা শুরু হয়ে গেছে, স্টেডিয়ামের বাইরে আছেন, দর্শকদের উপস্থিতি কেমন, তারা কি চাচ্ছেন, প্রতিক্রিয়া জানাবেন। দেখুন, আজকে যতটা না ফুটবল উৎসব চলেছে বা চলছে, তার সঙ্গে কিন্তু অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে। আমরা স্টেডিয়ামের সামনে এসে নানা রকমের কিন্তু অসঙ্গতিগুলো দেখেছি। এখানে হাতাহাতি হয়েছে, 4 নম্বর গেটের সামনে আমি রয়েছি, সেখানে
টিল নাও নানা ধরনের তর্ক বিতর্ক চলছে এবং রাক্ষোভ এর যে বহিঃপ্রকাশ সেগুলো এখানে চলছে। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক ফুটবল প্রেমী সমর্থক দাঁড়িয়ে আছেন যারা স্টেডিয়ামের বাইরে। তাদের আসলে কি দোষ যে যারা টিকিট কেটে এসেছেন তারা মাঠে প্রবেশ করতে পারছে না? শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, বাফুফের যারা কর্তা তারা তাদের উপর দায়িত্ব দিয়ে চলে গেছেন। এখানে আসলে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন বহু মানুষ দাঁড়িয়ে আছে, টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে টিকিট, এই যে টিকিট। তো এখানে টিকিট নিয়ে তারা দাঁড়িয়ে আছে, অথেন্টিক টিকিট। এবং তাদের কথা কি বলবো, আমার কাছেও টিকিট রয়েছে, আমি ম্যাচটা দেখতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। গেটগুলো বন্ধ, তাদের মধ্যে প্রচন্ড রাক্ষোভ। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? কেন, আপনাদের কি বলে? তাদের যে সব থেকে বড় আক্ষেপের জায়গা যে প্রপার ম্যানেজমেন্ট নাই। পুলিশের কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটা বলেছে যে তাদেরকে এখানে রাখা হয়েছে, কিন্তু আলটিমেটলি ম্যানেজমেন্টের দায়িত্ব সুশৃঙ্খলভাবে হচ্ছে দর্শকদের মাঠে প্রবেশ করানো। মাঠে এখন পর্যন্ত দর্শক রয়েছে, আমরা চ্যানেল 24-এ এমনটাও দেখেছি টিকিট ছাড়া মাঠে প্রবেশ করেছে। তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ম্যাচ চলছে, কখন তারা যাবে সেটা তারা জানে না। তাদের মতো আমারও ঠিক একই রকম অবস্থা। আরিফ, ধন্যবাদ আপনাকে। সাদিয়া, যেটা দেখছিলেন যে টিকিট নিয়ে এক ধরনের অব্যবস্থাপনা আছে, অনেকে টিকিট কেটেও ঢুকতে পারেনি, ওরা হতাশ। তবে যাদের এই হতাশা রয়েছে তাদের জন্য কিন্তু এক ধরনের আশার আলো আছে। ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সহকর্মী ইফতেখার আলমকে, তিনি ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। যদি কিছু জানা থাকে প্রশ্ন করতে পারেন। ইফতেখার, আমরা তো দেখছিলাম, আসলে আমরা যতটুকু জানি যে বাফুফে 18,500-এর মতন যে টিকিট ছেড়েছিল সেটি প্রায় সোল্ড আউট হয়ে গেছে। কিন্তু এখন এই যে যারা জায়গা পাননি গ্যালারিতে, তারা তো বিগ স্ক্রিনের সামনে বসে রয়েছেন, তো তাদের মধ্যে উন্মাদনাটা কেমন দেখছেন জানাবেন আমাদের। আপনাদেরকে ধন্যবাদ। এই মুহূর্তে রবীন্দ্র সরোবর আসলে কানায় কানায় ভর্তি। আমি যেখানে বসেছি, অর্থাৎ এতটুকু বসার জায়গাটুকু অনেক কষ্টেই দখল করা, এবং এই দখল করার জন্য যে জিনিসটি এখন লক্ষণীয় সেটা হচ্ছে আজকে দখল করতে হবে, আমাদের জয় দখল করতে হবে, আমাদের জয় লাগবে। সিঙ্গাপুরের সাথে জয়টা এখানে বুঝতেই পারছেন, এখানকার উন্মাদনা, এখানে যারা আছেন তাদেরকেও জিজ্ঞেস করছে কেমন মনে হচ্ছে বাংলাদেশ জিতবে আজকে? ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। কেমন আজকে কেমন, মানে এখানে যত উন্মাদনা দেখতে পেয়েছেন, এর ফুটবলের কতটুকু পরিবর্তন মনে হচ্ছে? না, এই আনন্দ দেখে মনে হচ্ছে ব্যাপক ধরনের পরিবর্তন হয়েছে বাংলাদেশ ফুটবলের। আগে যে এরকম আপনার ছিল, কিন্তু এখানে তার থেকে একটু উন্নত মনে হচ্ছে। ছোটখাটো করে হোক আর বড় করেই হোক, যে ধরনের আমাদের যত ধরনের সমস্যা বা যত ধরনের বিপদ থাকুক না কেন, সবকিছু দেওয়ার পর থেকে সবচেয়ে বড় জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে এখানের মধ্যে যারা এসেছেন তারা কিন্তু ফুটবলকে ভালোবেসে এসেছেন, ফুটবলের জন্য এসেছেন যাতে বাংলাদেশ এএফসি কাপে অংশ নিতে পারে। কোয়ালিফাইং যে জায়গাগুলো আছে, সৌদি আরবে যেটা হবে সেখানে 24টি দলের একটি হতে চায় বাংলাদেশ। ফ্যান যারা দেখতে পাচ্ছেন, একটুখানি চোখ বুলালেই আপনারা দেখতে পাবেন হাজার হাজার মানুষ এক জায়গাতে জয়রও হয়েছেন একটাই কারণ, সেটি হচ্ছে বাংলাদেশের জয়, বাংলাদেশকে তারা জিতাতে চান। আরেকজনের সাথে কথা বলি, কি মনে হচ্ছে আজকে বাংলাদেশকে জেতার জন্য আপনারা যারা এসছেন, আপনাদের সম্ভাবনার জায়গাটুকু? এখন 12 মিনিট 10 সেকেন্ডের খেলা চলছে, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে দেখতে চাচ্ছেন? ম্যাচের কেবল শুরু, বাংলাদেশ আজকে ইনশাল্লাহ অনেক সুযোগ পাবে, সুযোগগুলোকে কাজে লাগিয়ে তারা জিতবে। বাংলাদেশ যদি ঠিক মোমেন্টাম মতো খেলে ইনশাল্লাহ জিতবে। ছোটখাটো ভুলকে আমাদের দেখা উচিত না, কিন্তু সামনে ভালো মতো খেললে ইনশাল্লাহ 90 মিনিটে আমরা জিতবো। একটা জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে যে শুধু ঢাকাতে নয়, অর্থাৎ ঢাকার এই রবীন্দ্র সরোবর নয়, বাংলাদেশের মোট 8টি জায়গাতেই কিন্তু বড় বড় স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে বিভাগীয় শহরগুলোতে। সেই সাথে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে নিজ উদ্যোগে, ব্যবসায়িক উদ্যোগ বলেন, স্পোর্টস যে কেন্দ্রিক যেসব উদ্যোগগুলো আছে সেখানে বলেন, সবাই মিলে কিন্তু বড় পর্দাতে তাদের এই সবচেয়ে বিখ্যাত খেলাটুকু দেখার জন্য বসে আছেন। বাংলাদেশকে আজকে জিততেই হবে, জেতার জন্য যতটুকু যা করা দরকার, সমর্থকদের সাপোর্ট দেওয়া যা চান এখান থেকে চলে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বাঙালি বংশোদ্ভূত যে 4 জন প্লেয়ার এখানে মধ্যে এসেছেন, সে 4 জন প্লেয়ারের অংশগ্রহণ এবং সেই সাথে নতুন করে বাংলাদেশের ফুটবল যে ফিনিক্স পাখির মতন জেগে ওঠার বিষয়টুকু রয়েছে, যে প্যাশন রয়েছে, সবকিছু মিলিয়ে এই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের উন্মাদনা আরো অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ মামুন। আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মী ইফতেখার বলছিলেন যে যারা মাঠে খেলা দেখতে পাচ্ছেন না তাদের জন্য বড় পর্দায় আসলে খেলা দেখার বিরাট একটা সুযোগ। আমরা একটু রাজধানীর বাইরে কি অবস্থা সেটিও জানতে চাই। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী ইবেন মীর, আমরা চলে যেতে চাই ইবেন মীরের কাছে।
ইভেন দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন এবং বন্দরনগরীর ঠিক কোন কোন জায়গায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে? ফুটবলের যে জোয়ার আসলে বাংলার গ্রাম বাংলায় ছিল সেটি যেন আজকে নতুন করে ফিরে এসেছে, এমন চিত্রই আসলে চট্টগ্রামের এই মুহূর্তে, যেখানে আমরা দেখছি হাজারো দর্শক যে ডিসপ্লেতে সে জয়েন্ট স্ক্রিনে সেখানে খেলা দেখছে, আর তাদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা, বাঁধ ভাঙা উচ্ছ্বাস বলা চলে এটি, সে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু এখানে সবার মাঝে আমরা দেখছি। বিশেষ করে ফুটবলকে ঘিরে মানুষ যে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, সেটি কিন্তু আসলে আজকে মানুষের এই জোয়ার, এই যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে। সবার চোখে মুখে কিন্তু একটি চাহনি, সেটি হচ্ছে আজকে সিঙ্গাপুরকে যেন বাংলাদেশ পরাজিত করে। সেই স্বপ্ন নিয়ে সবাই আসলে এখানে জয়েন্ট স্ক্রিনের সামনে বসে গেছেন, যেখানে আসলে নানা শ্রেণী পেশার মানুষ, একেবারে বিশিষ্টজন থেকে শুরু করে সমাজের নিম্ন স্তরের সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন এই মুহূর্তে জমিয়তুল ফালাহ যে ময়দান, সেখানে আমরা দেখছি উপরে আসলে ছাউনি দিয়ে রাখা হয়েছে, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তার মধ্যেও কিন্তু মানুষের যে স্রোত সেটি কিন্তু কমেনি। পুরো একেবারে জমিয়তুল ফালাহ মাঠ কিন্তু এখন এই মুহূর্তে ফুটবল প্রেমীদের, ফুটবল ভক্তদের আসলে কানায় কানায় পূর্ণ। এছাড়াও আরো কয়েকটি জায়গাও কিন্তু আয়োজন রাখা হয়েছিল, তবে সেখানে যেহেতু আমরা আসলে দেখছি যে একটি গোলের আসলে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে শেষ মুহূর্তে যেহেতু গোলটি হয়নি, আমরা দেখছি আসলে মানুষের মাঝে, অর্থাৎ একটি বল যখনই গোলকিপারের যে গোল বক্স সেখানে যায়, তখনই কিন্তু আসলে সাথে সাথে কিন্তু মানুষের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেই স্লোগান, মানুষের উচ্ছ্বাস কিন্তু ভেসে উঠছে। আমরা নগরীর বিভিন্ন জায়গায় আরো যে আয়োজন, জয়েন্ট স্ক্রিনে খেলা দেখানো সেটি দেখা হচ্ছিল, তবে বৃষ্টির কারণে সেগুলো এই মুহূর্তে বন্ধ আছে। শুধুমাত্র জমিয়তুল ফালাহ ময়দানে এই মুহূর্তে চলছে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ, সরাসরি দেখছে যেখানে হাজারো দর্শক। ইভেন ধন্যবাদ আপনাকে। দর্শক, ফুটবল জোয়ারে ভাসছে দেশ, দর্শকদের উন্মাদনা জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।